ভারতের আন্তর্জাতিক সন্ত্রাসী চেহারা উন্মোচিত। এই লেখাটি প্রকাশিত হয়েছিল আমার দেশ পত্রিকা থেকে 20 সেপ্টেম্বর 2023-এ। সম্পাদকীয়টি লিখেছে মাহমুদুর রহমান। ভারত যে গণতন্ত্রের মুখোশে একটি সন্ত্রাসী রাষ্ট্র, সেটি কানাডার পুলিশ এই সপ্তাহে প্রকাশ করে দিয়েছে। এই বছরেরই জুন মাসের 18 তারিখে কানাডার নাগরিক এবং শিখ সম্প্রদায়ের নেতা হরদীপ সিং নিজ্জরকে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে ভারত সরকারের গোয়েন্দারা ভাড়াটে খনি দিয়ে গুলি করে হত্যা করিয়েছে। এর আগে 2020 সালে ভারত সরকার হরদীপ সিংকে একজন সন্ত্রাসী ঘোষণা করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এই শিখ নেতা ভারতের পাঞ্জাবে স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত ছিলেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল সংসদে ভারতের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে বলেছেন যে তার দেশের গোয়েন্দা বিভাগের কাছে হত্যাকাণ্ডে ভারত সরকারের সংশ্লিষ্টতার যথেষ্ট প্রমাণ রয়েছে। এই হত্যাকাণ্ডের প্রধান কারিগর, যে কিনা কানাডায় ভারতীয় কূটনীতিকের ছদ্মবেশে পক্ষে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান ব্যক্তি ছিলেন, তাকে 24 ঘন্টার মধ্যে কানাডা থেকে বহিষ্কার করা হয়েছে। ভারত সরকার অবশ্য ট্রুডোর অভিযোগ অস্বীকার করে পাল্টা ব্যবস্থা হিসেবে দিল্লির কানাডীয় হাইকমিশনে কর্মরত একজন ঊর্ধ্বতন কানাডীয় কূটনীতিককে 5 দিনের মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া কানাডার অবস্থান সমর্থন করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নিন্দনীয় ঘটনায় উদ্বেগ জানিয়েছে। নিজ্জর হত্যার মাধ্যমে ভারত বিশ্ব শান্তির জন্য একটি ভয়ঙ্করভাবে বিপজ্জনক এবং আন্তর্জাতিক আইনে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। এই প্রকার ঘৃণ্য হত্যাকাণ্ড চালানো ভারতের জন্য নতুন কিছু নয়। বাংলাদেশের বর্তমান প্রজন্ম হয়তো জানেই না, এবং আমাদের মতো বৃদ্ধ অপদার্থ মেরুদণ্ডহীন তোষামোদকারী তথাকথিত শিক্ষিত জ্ঞানপাপী বাঙালি মুসলমান ভুলেই গেছে যে 1981 সালে চট্টগ্রামের জেনারেল মঞ্জুরের নেতৃত্বে পরিচালিত সেনা বিদ্রোহে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডেও ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ ছিল। সেই সময় ভারতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল যে জেনারেল জিয়া ক্ষমতা লাভ করবার পর তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদনক্রমে জিয়াউর রহমানকে হত্যা করে আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানোর পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনা ক্রমেই 1981 সালে জেনারেল জিয়া নিহত হওয়ার সন্দেহ আজ পর্যন্ত দূর হয় নাই। উল্লেখ্য, তার হত্যায় সরাসরি অংশগ্রহণকারী একাধিক সেনা অফিসার পালিয়ে ভারতেই আশ্রয় নিয়েছিল। আর আমাদের কথা বলেই বা কী হবে? ভারত সরকারের অনুগ্রহের জন্য ব্যাকুল বিএনপির ভারতপন্থী নেতারাও কি সেই অভিযোগের কথা স্মরণে রেখেছেন? 2018 সালের নিশি রাতের নির্বাচনে হিন্দুত্ববাদী ভারতের কৃপা প্রাপ্তির অলীক আশায় মানসম্মান খুইয়ে তারাও তো বিনা দাওয়াতে দিল্লির রাস্তায় ঘোরাঘুরি করেছে। দলটির নব্য প্রভাবশালী নেতারা বাংলাদেশে ভারত বিরোধিতার রাজনীতি জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছে। বাংলাদেশের জনগণ এখনও তীর্থের কাকের মতো দিল্লির দিকে তাকিয়ে থাকে। কখন গুজরাটের কসাই মোদি বাংলাদেশের এক অশ্লীল ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার সাথে খানিকটা শীতল ব্যবহার করল, তখনই এইভাবে তারা উৎসাহিত উঠে যে দিল্লি যখন বিরক্ত, তাহলে এবার বোধহয় হাসিনার পতন হলো। ইউটিউবের সব জনপ্রিয় টকশোতে শ্রোতা দর্শকের সংখ্যা বেড়ে গিয়ে সেখানে কমেন্টের বন্যা বয়ে যায়। আবার দিল্লিতে চপল হাসিনার সেলফি উৎসব। প্রোটোকল ভেঙে ঘাসের মধ্যে নির্লজ্জ ছোটাছুটি দেখে তারাই তৎক্ষণাৎ হতাশায় ভেঙে পড়ে। তখন কমেন্টে শুধুই হা হুতাশ। আত্মমর্যাদা বিবর্জিত জাতির মুক্তি সর্বশক্তিমান আল্লাহ দেবেন কিনা তা তিনি জানেন। শুধু বাংলাদেশেই নয়, 2001 সালের 1 জুন নেপালের রাজা বীরেন্দ্রকে সপরিবারে নৃশংস ও রহস্যজনক হত্যার ঘটনাতেও ভারত সরকারকেই সন্দেহ করা হয়ে থাকে। নেপালি রাজপরিবারকে ভারত বরাবরই সন্দেহের দৃষ্টিতে দেখেছে। ব্রিটিশ শাসনোত্তর নেপালে ভারত হিমালয় রাজ্যটিতে সম্পূর্ণ আধিপত্যবাদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। অপরদিকে জাতীয়তাবাদী রাজা বীরেন্দ্র এবং তার পিতা রাজা মহেন্দ্র দুজনাই নেপালকে ভারতের নিয়ন্ত্রণমুক্ত রাখার জন্য আজীবন প্রচেষ্টা চালিয়েছিলেন। 70-এর দশকে রাজা বীরেন্দ্র নেপালকে
জোন অফ পিস ঘোষণার প্রেক্ষিতে ভারত নেপাল সম্পর্কে চরম অবনতি ঘটে। সুতরাং পুরো নেপালি রাজপরিবারকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে ভারত সরকারের ভূমিকা থাকার সন্দেহ অমূলক নয়। দক্ষিণ এশিয়ার অপর দেশ শ্রীলঙ্কাতেও ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রশিক্ষণ, অস্ত্র ও অর্থপ্রাপ্ত এবং ভারত সরকারের সর্বপ্রকার কূটনৈতিক সহায়তাপ্রাপ্ত সন্ত্রাসী সংগঠন তামিল টাইগার ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রের একাধিক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদকে হত্যা করেছে। তামিল টাইগারের আত্মঘাতী হামলায় 1993 সালে প্রেসিডেন্ট প্রেমাদাসা নিহত হন এবং 1999 সালে একই কায়দার হামলায় প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা গুরুতরভাবে আহত হলেও প্রাণে বেঁচে যান। ওই হামলায় তাকে একটি চোখও হারাতে হয়েছিল। 1993 সালে প্রেমাদাসা নিহত হওয়ার প্রায় 2 বছর আগে ইতিহাসের এক বিচিত্র এবং নির্মম পথ পরিক্রমায় ইন্দিরা গান্ধীর জ্যেষ্ঠ পুত্র রাজীব গান্ধীকেও 1991 সালের 21 মে ইন্দিরা গান্ধী কর্তৃক সৃষ্ট তামিল টাইগার আত্মঘাতী স্কোয়াডের হাতেই প্রাণ হারাতে হয়েছে। এটাই প্রকৃতির প্রতিশোধ। এবার সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রয়ের কর্মকাণ্ডের দিকে দৃষ্টি দেওয়া যাক। অতি সংক্ষিপ্ত ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই শুরু করি। 2010 সালের 2রা জুন ফজরের পূর্ব মুহূর্তে আমার দেশ কার্যালয় থেকে আমাকে প্রথমবারের মতো গ্রেফতার করা হয়। আমার ঠাঁই হয় ক্যান্টনমেন্ট থানায়। ওই থানাতেই এক মধ্যরাতে শেখ হাসিনার নির্দেশে আমাকে হত্যা করবার জন্য একদল হত্যাকারী পাঠানো হয়েছিল। সেই রাতের অভিজ্ঞতা জেল থেকে জেলে বইয়ে বর্ণনা করেছি। আমাকে ক্যান্টনমেন্ট থানার পুলিশের নিম্ন পর্যায়ের কর্মকর্তারা তখন জানিয়েছিলেন যে হত্যাকারী দলে ভারত সরকারের প্রেরিত রয়ের এজেন্ট ছিল। তথাকথিত আন্তর্জাতিক আদালত নামক ক্যাঙ্গারু কোর্ট জামায়াতে ইসলাম এবং বিএনপির নেতাদের বিরুদ্ধে যেসব ফাঁসির রায় দিয়েছে সে সবেরও সার্বিক ব্যবস্থাপনায় নিয়ে জিতেছিল। আমার এক তথ্যের সূত্র অনুসারে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির পরিবর্তে আজীবন কারাদণ্ডের রায়ে সম্মত হয়েও ভারতীয় চাপে ফ্যাসিস্ট হাসিনা শেষ পর্যন্ত পিছিয়ে যান। আমি ইতিপূর্বে উল্লেখ করেছি যে সালাউদ্দিন কাদের চৌধুরী, আবুল হাসান মুজাহিদ এবং মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্য ভারত বিশেষভাবে উদগ্রীব ছিল। গত 15 বছরে বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা যত গুম খুন করেছে তার মধ্যে অনেকগুলোতেই রয়ের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য, বর্তমানে ভারতে আটক সালাউদ্দিন আহমেদ এবং মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন মালিকে হাইকোর্টের আঙিনা থেকে গুম করে ভারতে পাচার করাতেও বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মিলেমিশে কাজ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের উপর রয়ের খবরদারির কথা সর্বজন বিদিত। ভারতীয় গোয়েন্দা সংস্থার অনুমোদন ব্যতিরেকে বাংলাদেশে কোনো সেনাপ্রধান নিয়োগ হয় না। বাংলাদেশের মিডিয়া, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, এমনকি ব্যবসা বাণিজ্য সকল সেক্টর দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। দেশটির জনগণ কি বুঝতে পারছেন যে কেমন স্বাধীন নাগরিক আপনারা? ভারত সম্পর্কে উপরোক্ত কথাগুলো গত প্রায় 2 দশক ধরে আমি ক্রমাগত বলে গেলেও বাংলাদেশের জনগণ জাগ্রত হয় নাই। দেশটির 90% মুসলমান জনগোষ্ঠী আত্মপরিচয়ে বিভ্রান্ত হয়ে হিন্দুত্ববাদের কাছে বিনা লড়াইয়ে আত্মসমর্পণ করেছে। শেখ পরিবার সহ প্রভাবশালী কিছু রাজনীতিবিদ, ব্যবসায়ী, মিডিয়া, সাংস্কৃতিক ও সোশ্যাল ব্যক্তিবর্গ স্বাধীনতা উত্তর বাংলাদেশে রয়ের পঞ্চম বাহিনীর ভূমিকা পালন করে চলেছে। কানাডার প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণা ভারতের সন্ত্রাসী চেহারা সারা বিশ্বের কাছে উন্মোচিত করেছে। তাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায় যেন অতি দ্রুত দক্ষিণ এশিয়া সহ বিশ্বব্যাপী ভারত সরকারের সকল সন্ত্রাসী তৎপরতা আমলে নিয়ে জাতিসংঘের সনদ অনুযায়ী আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেয়। প্রেসিডেন্ট বুশ জাতিসংঘকে উপেক্ষা করে সন্ত্রাসের অভিযোগে ইরাক ও আফগানিস্তান আক্রমণ করতে পারলে এবার প্রমাণিত সন্ত্রাসী রাষ্ট্র ভারত কোনো রকম ছাড় পেতে পারে না। মুসলমান রাষ্ট্রের জন্য এক ব্যবস্থা এবং হিন্দু রাষ্ট্রের ক্ষেত্রে নমনীয়তা বিশ্ব নেতাদের হিপোক্রিসি প্রমাণ করবে। আমরা বিশ্বশান্তির পক্ষে এবং সর্বত্র যে কোনো রকম যুদ্ধের বিরোধী। এই কারণেই ভারত এবং ফ্যাসিস্ট হাসিনা প্রকারান্তরের ইউক্রেনে রুশ আগ্রাসন সমর্থন করলেও আমরা কঠোর সমালোচনা করেছি।
বর্তমান অশান্ত পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম কূটনৈতিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ বিশ্বশান্তির জন্যই অতীব জরুরি।